এবার মনে হচ্ছে যে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাই এক কাতারে বাংলাদেশে নেমে আসছে এবং এর মাধ্যমে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক মোড় নিতে যাচ্ছে। দর্শক, এক্স্যাক্টলি আমি যে গত কিছুদিনের যে ঘটনাগুলো ঘটছে, একের পর এক শ্রমিক আন্দোলন, তারপর ছাত্রদের আবার আন্দোলন, এক একজনের চাহিদা শেষ হচ্ছে না, অপরদিকে আপনার যাচ্ছে তাই ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একের পর এক আপনার যত প্রকার গুজব আছে সব কিছু ছড়ানো হচ্ছে। ভারতের গণমাধ্যমগুলো একটা প্রেসারে রেখেছে, মানে একটা ইমব্যালেন্সড অবস্থা। সরকার কি করবে, কোন দিকে যাবে, কোনোভাবেই যেন সরকার ঠিক নিজেদেরকে দাঁড় করাতে পারছিল না। ঠিক এই মুহূর্তে আমি মনে করি এই মুহূর্তে একটা এঞ্জেল রূপে সামনে এসে দাঁড়ালো দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এবং বিএনপির গতকালকের কনভারসেশন, গতকালকের কথাবার্তায় আমরা যেটি বুঝলাম সেটি এক এক করে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। দর্শক দেখুন, একটা জিনিস স্পষ্ট করে বুঝে নিন, আওয়ামী লীগ যারা গত 16 বছর ঘৃণার রাজনীতি করেছে, নির্যাতনের রাজনীতি করেছে, এবং যারা গত 16 বছরে আপনার বিএনপির উপরে বুলডোজার চালিয়েছে, বিএনপিকে মাঠে পর্যন্ত দাঁড়াতে দেয় নাই, সেই বিএনপি এতটা ম্যাচিওরড রাজনীতি করছে, এতটা ধৈর্যের সাথে তারা রাজনীতি করছে, তার জন্য একটা বিশাল দল হিসাবে বিএনপির ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে আমার কাছে মনে হয়। কেননা আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে শেখ হাসিনা যার কথা আমরা বলছি, এই শেখ হাসিনা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তার মধ্যে একটা পার্সোনালিটি আছে, এবং শি হ্যাজ দ্যাট পার্সোনালিটি, এবং সে এই পার্সোনালিটিটাকে দিয়ে সে বিশ্ব মঞ্চে নিজেকে দাঁড় করানোর একটা বিশাল সুযোগ ছিল। তবে শেখ হাসিনা সেই সুযোগটি একদমই হাতছাড়া করেছে বলে আমার কাছে মনে হয়। কারণ 96 থেকে 2001 পর্যন্ত যদি আপনি একটু লক্ষ্য করেন, আমি তখনও মনে করি শেখ হাসিনার মধ্যে কিঞ্চিত গণতন্ত্রের একটা ভাবনা তার মধ্যে ছিল, এবং সেটি যে কোনোভাবেই হোক, আপনারা দেখেছেন যে কিভাবে 96-এর তিনি এসে শাহাবুদ্দিনকেই প্রেসিডেন্ট, মানে তৎকালীন প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকেই কিন্তু প্রেসিডেন্ট হিসাবে রেখেছিলেন, যিনি বিএনপির ছিল, এবং ডেপুটি স্পিকারের পদটাও কিন্তু বিএনপিকেই দেয়ার কথা হয়েছিল। কিন্তু সামহাও ওই দলের ভিতরে কেউ কান ভারী করেছে, এবং সেই কান ভারী করার পরে কিন্তু তিনি সেই গণতন্ত্রের পথ থেকে ছিটকে গেলেন, এটি আমার কাছে মনে হয়। এবং 2001-এর পর আপনার মানে 96 থেকে 2001 সালে যে রাজনীতিটা শেখ হাসিনা করেছে, সেই রাজনীতিটাকেই লোক পছন্দ করেছে, এবং সেই রাজনীতিটাকে বিশ্বাস করে তাকে 2009-এ কিন্তু ক্ষমতায় জনগণ বসিয়েছিল। বাট সেই 9-এর পর এসে শেখ হাসিনা যেমন কেমন একদম ট্র্যাকলেস হয়ে গেল, ট্র্যাকের বাহিরে চলে গেলেন, তার ভেতর থেকে সেই গণতন্ত্রের যে বোধটুকু সেটি হারিয়ে গেল, একটা দেশ কেন্দ্রিক হয়ে গেলেন, এবং সেই দেশের কারণে তিনি জনগণকে ভোগালেন। এবং যত উন্নয়ন আমরা দেখছি এখন, এক এক করে মনে হচ্ছে সেই উন্নয়নগুলো সেই একটা দেশকে খুশি করার জন্যই আমার কাছে মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হওয়ার পেছনের রিজনটিও হচ্ছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সমাজে যে কথাগুলো হচ্ছে সেই সব কিছুকে এক জায়গায় এনে, যেহেতু আমি গণমাধ্যমের কথা বলি, যেহেতু আমি সংবাদের কথা নিয়ে বিশ্লেষণ করি, অতএব আমি আমার নিজের কোনো মতামত এখানে দিতে চাই না এবং চাচ্ছিও না। তবে যখন আমি আমার নিজের মতামত দিব, তখন ডেফিনেটলি আমি আমার মতামতটাই দিব। তো আজকে আপনারা দেখলেন দর্শক যে গতকাল বিএনপিকে কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান কিন্তু ডেকেছিলেন, এবং তারা সেখানে গেছে এবং কথা বলেছে, এবং এই কথার থেকেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডাক এলো, সেটি হচ্ছে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। এবং বিএনপি খুব ম্যাচিওরলি কিন্তু একটা কথা বলেছে যে মানে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে যেটি আর্জি জানিয়েছেন সেটি হচ্ছে যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন ঘোষণা করুন, মানে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে
আপনারা একটা জাতীয় ঐক্য গড়ে তুলবেন, এবং বিএনপি কিন্তু সেই ঐক্যের কথা শুরুতে বলল। অতএব এই যে বিএনপির রাজনীতি যদি আমি দেখি বা এটাকে যদি আমি বিশ্লেষণ করতে যাই, তবে আমি এক কথায় বলবো, সেই বিএনপিকে আমি আর যেন খুঁজে পাচ্ছি না। আমি এখন এক নতুন বিএনপিকে খুঁজে পাচ্ছি, এবং এই বিএনপি কিন্তু গণতন্ত্রের কথা বলছে, এবং এই বিএনপি কিন্তু ধরেন শেখ হাসিনা যে চলে গেল, বঙ্গবন্ধু ছবি নামানোর বিপক্ষে কথা বলল, এবং এই বিএনপি কিন্তু ছাত্রলীগের নিষিদ্ধের বিপক্ষে কথা বলল, এবং এই বিএনপি কিন্তু আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরুদ্ধেই দাঁড়ালো। এখন আওয়ামী লীগের এটি অনুধাবন করা উচিত যে আপনারা যাদেরকে এত বছর মাঠে দাঁড়াতে দিলেন না, দেখুন বাংলাদেশটাকে কিন্তু আপনারা খুব সুন্দর করে গড়ে তুলতে পারতেন। আমি এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনারা পারতেন বাংলাদেশটাকে খুব সুন্দর করে গড়ে তুলতে। কেন শুধু শুধু একটা বিশাল রাজনৈতিক দলকে আপনারা নিঃশেষ করতে গেলেন? কি কারণে আপনাদের কেন মনে হলো যে আপনারা সারাটা বছর সারাটা জীবন ক্ষমতায় থাকবেন? কেউ কখনো সারা জীবন ক্ষমতায় থাকতে পারে না, এবং সেটি আবারও প্রমাণিত হয়ে গেল। আপনারা পারলেন না তো শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে, আপনাদেরকে পালাতে হলো। এটাই বাস্তবতা, এবং এই বাস্তবতাকে মেনে নিতে হবে। এবং একই সঙ্গে আমি এটিও বলবো যে মির্জা ফখরুল্লাহ যে কথা বলছেন আজকে জাতীয় ঐক্যের কথা, সেটি খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে। কারণ আমরা দেখলাম চিন্ময় দাসের গ্রেফতারকে নিয়ে কিভাবে আপনার একজন আইনজীবীকে হত্যা করা হলো, কিভাবে আপনার ভারতের আবার একটা মিথ্যা প্রোপাগান্ডা তো আছেই, এবং রয়টার্সের মিডিয়াগুলোকেও কিভাবে এক এক করে টার্গেট করা হচ্ছে। এই সব কিছু একটা হযবরল অবস্থার মধ্যে দেশকে যদি স্থিতিশীল করতে হয়, তবে আমার কাছে মনে হয় রাজনৈতিক ক্ষমতায় ফিরে যাওয়া উচিত বাংলাদেশের। অন্যথায় এটি খুবই ভয়াবহ একটা সিচুয়েশন তৈরি করবে। এবং যেই মুহূর্তে আমরা কথা বলছিলাম যে জাতীয় ঐক্যের কথা বলছিলাম, ঠিক তার কিছুক্ষণ পরেই আমরা যেটি দেখলাম যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু 16টা পয়েন্ট দিয়েছেন। এবং 16টি পয়েন্ট কি কি, সেই 16টি পয়েন্ট আমরা যদি একটু দেখি। দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে উনি কয়েকটা কথা বলেছেন, এবং উনি বুঝাতে চেয়েছেন সবগুলো পয়েন্টের মধ্যে যে সাবেক যারা শাসক গোষ্ঠী ছিল তাদের একটা ষড়যন্ত্র আছে, এবং তাদের যেহেতু তারা এত বছর ক্ষমতায় ছিল, তাদের কিছু ব্যক্তি এই ষড়যন্ত্রগুলো করছে, এবং এই ষড়যন্ত্রগুলোকে রুখে দিতে হবে এক হয়ে দাঁড়িয়ে। কিন্তু আমার কাছে যেটা ডিফারেন্ট পয়েন্ট মনে হয়েছে সেটি হচ্ছে ছাত্র জনতার এমন একটি সফল অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর চালাবে, কেন আগুন ধরিয়ে দেবে? এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ সাবোটেজ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে এটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে, এবং পরিস্থিতির উপর নজরদারি করতে হবে। এই যে উনি কথাটি বলেছেন, এটির মধ্যে থেকে কিন্তু আমরা অনেক কিছু পাই। আমার কাছে মনে হয় যে বিএনপি সবাইকে ঐক্যের যে ডাকটি দিচ্ছে, এবং এই যে একটা রাজনৈতিক দল হিসেবে তারা যে পরিপক্ক, তারা যে ম্যাচিওর, সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে। এবং আরো একটি প্রমাণ, এখন আসি টার্নিং পয়েন্টে। এই পয়েন্টটি দিয়ে তারেক রহমান কিন্তু একটা বার্তাও দিয়ে দিলেন, আবার একই সঙ্গে একটা বিশাল বড় সিচুয়েশনকেও কিন্তু উনি বুঝিয়ে দিলেন। সেটি হচ্ছে আপনার মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে, এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট, যে মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে জনতার আন্দোলনে যেই শিক্ষার্থীরা সামনের কাতার থেকে সাহসী ভূমিকা রেখেছিল, হঠাৎ করে এখন তারা কেন একে অপরের বিরুদ্ধে এত প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলো? জনমনে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। দর্শক, এটাই কিন্তু বাস্তবতা। আমি বেশ কয়েকবার আলোচনা করেছি যে ছাত্ররাই এখন ছাত্রদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কেন? এটি কে এই ইন্ধন যোগাচ্ছে? এটি আপনারা একটু নিজের মনকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন কারা এবং কোথা থেকে এই ইন্ধনগুলো চলে। এটি আমাদের সামনে পাবলিক, এবং আপনারা সকলেই এই বিষয়গুলো জানেন। তো তাদের ইন্ধনেই কিন্তু আজকে ছাত্র সমন্বয়করা একে অপরের বিরুদ্ধে চলে গেল, এবং একে অন্যের সাথে কিন্তু এখন কম্পিটিশনে চলে গেছে। অতএব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা বাহিরের কোনো ব্যক্তির কথায় কান দিয়ে
এবং তাদের প্ররোচনায় আপনাদের নিজেদের ঐক্য ধ্বংস করবেন না। আপনাদের ঐক্য যদি ধ্বংস হয় তবে অন্তর্বর্তী সরকার যাদেরকে যাদেরকে আপনারা এনে বসিয়েছেন তারাই ফেল হয়ে যাবে এবং এর পরের পালা কিন্তু আপনাদের, এবং যারা আপনাদেরকে ইন্ধন দিচ্ছে তারা কিন্তু দেশের বাহিরে থাকে, অতএব তারা বেঁচে যাবে, তারা তো ঠিকঠাক থাকবে, কিন্তু আপনারা কিন্তু ঠিকঠাক থাকবেন কিনা সেটির একটা বড় প্রশ্ন কিন্তু রয়ে যায়। অতএব আমার কাছে মনে হয় যে সকলের একটা ঐক্য হওয়া উচিত। ঘৃণার রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতি, রক্তের রাজনীতি, সব কিছু বন্ধ করে একজন সংবাদকর্মী হিসাবে আমি যেটি বলতে পারি সেটি হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ কিন্তু আমরা গড়তে পারি। দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।